ছাগলকান্দে আলোচিত মতিউরের পালিয়ে যাওয়ার গুঞ্জন, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে জানালেন আইজিপি। বেনজির আহমেদের মতো দুদকে হাজির হননি তার স্ত্রী ও দুই কন্যাও, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ জানালেন দুদক সচিব। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতেই নতুন শিক্ষানীতি নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পেসমেকার বসানোর পর খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর, উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ নাকচ করলেন আইনমন্ত্রী। এবং রাশিয়ার দাগেস্তানের একাধিক স্থানে একযোগে বন্দুক হামলা, পুলিশ কর্মকর্তা সহ নিহত 19, পাল্টা হামলায় 5 অস্ত্রধারী নিহত। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন কেস টিম টিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ছাগলকান্দে এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আর আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি। এদিকে মতিউরকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। 15 লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে। তার ব্যাংক হিসেবে নগদ শত কোটি টাকার খবরও বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের। তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে একটি অগ্রগতি হচ্ছে, তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান, আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট। এর মধ্যেই গুঞ্জন ওঠে আখাউড়া সীমান্ত দিয়ে মতিউরের ভারতে পালিয়ে যাওয়ার। তবে ইমিগ্রেশন কর্মকর্তা দেশ টিভিকে জানান, তার ভারতে যাওয়ার কোনো তথ্য নেই। এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। না না ঠিক আছে ভাই, এটা গুজব ছড়ছে, সবাই আমাকে ফোন দিচ্ছে। এর আগে রোববার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই কন্যাও দুর্নীতি দমন কমিশনে ব্যক্তিগত শুনানিতে হাজির হননি। দুদককে তোয়াক্কা না করে বেনজির ও তার পরিবার এভাবেই এড়িয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, দুদক সচিব জানান, শুনানির সময় চেয়েও তাদের কেউ আবেদনও করেননি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজিরের স্ত্রী ও তার দুই কন্যার দুদকে শুনানির দিন ছিল সোমবার, কিন্তু তারা কেউ কমিশনে উপস্থিত হননি, বরং লিখিতভাবে তাদের বক্তব্য দুদকে পাঠিয়েছে। দুদককে এমন বুড়ো আঙ্গুল দেখিয়ে কমিশনের শুনানিতে উপস্থিত না হওয়ার বিষয়ে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, দুদকের অনুসন্ধান টিম আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দুদক সচিব। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। দুদক সচিব আরও জানায়, শুনানিতে উপস্থিত হয়নি, শুধু তাই নয়, শুনানির তারিখ বর্ধিত করার জন্য কোনো আবেদনপত্র তারা দেয়নি। বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার
ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। দুদক সচিব জানায়, দুর্নীতিবাজ যেই হোক তা অনুসন্ধানে দুদক কখনোই নত হবে না। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে, এবং অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে এই কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে আইন প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান দুদক সচিব। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব করার জন্যই নতুন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক্ষেত্রে কোনো নেতিবাচক সমালোচনাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, স্মার্ট বাংলাদেশের দায়িত্বভার নেবে তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। গেল 15 বছরে শিক্ষার্থীদের মাঝে প্রায় 500 কোটি বই দিয়েছে সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে নানাভাবে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 64 লাখ শিক্ষার্থীকে 2116 কোটি টাকার উপবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি 8টি বিভাগ থেকে সেরা 15 জন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার এবং স্নাতক পর্যায়ে সেরা 21 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি। পুরস্কার প্রাপ্তদের মাঝ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাজারীবাগ গার্লস স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান মালিহার কৃতজ্ঞতায় আপ্লুত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মেধাবীদের খুঁজে বের করে আগামী দিনের জন্য তাদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে, সেগুলি কুড়িয়ে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান সরকার প্রধান। আর এজন্যই শিক্ষাবান্ধব নতুন শিক্ষা পদ্ধতি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সবকিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লুকানো মোটেই তা না। সরকারের নানা উদ্যোগের ফলে দেশে বর্তমানে শিক্ষার হার 76.8%। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির আমলে শিক্ষা নীতি না থাকায় শিক্ষার হার ছিল নিম্নমুখী। কোনো নীতিমালা থাক, এটাই বোধহয় তারা চায়নি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ভারত সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, সকাল 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী। সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব বিষয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় আওয়ামী লীগ সরকারকে 100 বছর বইতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি, শুধু বিএনপি নয়, দেশকে নেতৃত্ব শূন্য করতেই তার উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করেছে সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়। রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে। সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ নাকি এই আইনমন্ত্রী। এর মধ্যে কোনো করুণা, এর মধ্যে কোনো সহানুভূতি, এর মধ্যে কোনো মানবিকতা নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুরও অভিযোগ, পরিবার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার পরও বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যতটুকু চাপ সৃষ্টি করা সম্ভব অতটুকুই করা হয়েছে, কিন্তু সরকার তাতে কোনো সাড়া দিচ্ছেন না। তাতে বোঝাই যায় যে সরকার মেরে ফেলতে চান ওনাকে। যদি ওনার আসলে বড় কিছু হয়, আমি ওই জিনিসটা মুখেই আনতে চাই না, আল্লাহ না করুক, তাহলে কিন্তু এই সরকার একটা বিরাট দায় তার কাঁধে নেবে, যেটা এই রাজনৈতিক দল যেটার নাম আওয়ামী লীগ, এটাকে আগামী 100 বছর এই দায় ওনাদেরকে মাথায় নিয়ে ঘুরতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে বলেন, খালেদা জিয়া তার প্রয়োজন মতো সুচিকিৎসায় পাচ্ছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার যেই সব অসুখ আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না। রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানান আইনমন্ত্রী। আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে থেমে নেই নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। বাচ্চা কাচ্চা লিয়ে আমরা অনেক কষ্টে আছি, তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের। বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা। সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভীবাজারের হাকালুকি হাওরবাসীর। ছেলে মেয়ে নিয়ে উপাস অনাহার থাকতেছে, চিরামুড়ি যাওই পাই এগুলো খাই, সরকারি বাবদে কিছু পাই নাই। আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি, আমরা কোনো সরকারি প্রতিদান পাই না। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে। চরম বিপাকে সুনামগঞ্জের 7 উপজেলার 6.5 লাখ মানুষ। এই পানি চারিবাদী জিনিসপত্র ভাঙ্গে লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি ঘরে ঘরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে পানি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতড়িয়া ভিতরে কলেজা উঠছি যখন আছি। হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। বন্যার ফলে নবীগঞ্জে 40 হেক্টর জমির শাকসবজি ও 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত 20টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এরও বেশি মানুষ। রাস্তা মুখাও তো মানে বাড়ি ঘরে তো আর পানি আছে ভাই, ঘরদুয়ার তো গইতেই বলছে। বাড়ি ঘরে এনে পানি না খামলে আইতাম খিলে রে বাবা, ওগুলো আল্লাহ জানুন বাবা, আমরা কিটা হইমু হোসেন পানি কতদিন নিব কম।
গেল কয়েকদিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। মানিকগঞ্জে চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক, ফসল তোলা নিয়ে মহাবিপাকে হাজারো কৃষক। বন্দুক হামলায় রক্তাক্ত রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র। পুলিশ ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলায় পুলিশ কর্মকর্তা, পাদ্রী সহ প্রাণ গেছে 19 জনের, আহত হন আরও অনেকে। হামলার এক পর্যায়ে আগুন দেওয়া হয় উপাসনালয়ে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন 5 অস্ত্রধারী। দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। দফায় দফায় গুলির শব্দ, কয়েকজন কালো মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটছেন। রোববার সিনেমা কায়দায় রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র দেরবেন্দ ও মাখাচকলা শহরের উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রধান সড়কে থেমে থেমে গুলির শব্দে আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। অস্ত্রধারীদের হামলায় পুলিশের কয়েকজন কর্মকর্তা, পুরোহিত সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় ও একটি গির্জায় আক্রমণ করে, পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। গির্জার কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই ঘটনায় দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশই অভিযানে নিহত হন, পালিয়ে যান কয়েকজন। রুশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে মুখোশধারী হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। দাগেস্তান এর আগেও জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার শিকার হয়, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক বিষাক্ত এই সাপের দেখা মেলায় চরাঞ্চলে কৃষি জমির ফসল তোলা ও গবাদি পশুর ঘাস সংগ্রহ করা নিয়ে বিপাকে হাজার হাজার কৃষক। সম্প্রতি এই সাপের আক্রমণে প্রাণ হারিয়েছেন 5 জন ব্যক্তি। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ফসলি জমিতে উপদ্রব বেড়েছে দেশজুড়ে আলোচনায় থাকা অত্যন্ত বিষধর সাপ রাসেলস ভাইপারের। জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী জেগে ওঠা চরাঞ্চল নির্মল আবহাওয়া নির্জনতার কারণে পরিণত হয়েছে সাপের নির্ভরযোগ্য আবাসে। লেসরাগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ইউনিয়নের বেশ কিছু এলাকার বিস্তীর্ণ জমিতে অবাধ বিচরণ বেড়েছে বিষধর সাপের। ফসল তোলা ও গবাদি পশুর ঘাস সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। চরাঞ্চলের মানুষ আমরা এই প্রায় 3 বছর যাবত এই সাপের উৎপত্তি বাড়ছে। সাপগুলো খুবই আতঙ্কিত। ওগুলো আপনার মাটির সাথে কালার মিশে থাকে, দেখা যায় না, ঠিক পাওয়া যায় না। ভুট্টা খেতে আতঙ্ক, ধান খেতে রাতালে আতঙ্ক। যারা হচ্ছে আমাদের এই যে পাড়াল দিয়ে যে মাছ টাছ মারে, এরাও খুব আতঙ্কিত আছে। আমরা একটা বিশাল একটা রোদের মধ্যে আমরা থাকি। আমাকে ফুরি খুবই আমাকে জীবনের ফার একটা লিস। আমরা বয়ের মধ্যে চলি, ধান হরাই পরে চলে যায়, তো কামড় দিলে তো মেরে গেত। পরে লাঠি লুড়ি আমি লাঠি এনে পরে বাইরে ওটারে মারছি। তবে সাপ সম্পর্কে তেমন কিছু না জানায় আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা। সম্প্রতি এই সাপের আক্রমণে প্রাণ হারিয়েছেন 5 ব্যক্তি। ভাই কোনো মানুষ মারা গেল, এই যে পাশে একজন মারা গেল, তারপরে এই পাশে একজন মারা গেছে, তারপরে শালিপুর মারা গেছে একজন। ওই সব রিপোর্ট তো নিয়ে গেছে, সেখানে 5 দিন আসলো। তার হেনতে হাসপাতাল নাম কাটে দিছে, পরে হয়ে গেলে বানিয়েছে 2 দিন থাইকে তারপর অনেক। রাসেলস ভাইপার সহ যে কোনো বিষধর সাপের আক্রমণ হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। যখন সাপে কাটবে যে আপনার সময়টা যাতে নষ্ট না করেন, এই জন্য আমি বলে থাকি কি আমাদের মাঠকর্মীরা আছে ওদেরকে বলতে বলি যে ওঝার কাছে না নিয়ে যাতে সময়টা নষ্ট না করে। হেলথ কমপ্লেক্সের যদি সরাসরি আসার সাথে সাথে তো আমরা বলি, এছাড়াও আমরা বলি যদি হেলথ কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ কারো কাছে হয়, সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তাহলে হয়তো বা জীবনটা বাঁচানো সম্ভব হয়। বিষধর এই সাপ দ্রুত বংশবিস্তার ঘটায় বলে এর উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে।
বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে সাউথ আফ্রিকা। রাতে বড় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। শুধু সঠিক পরিকল্পনা নয়, একটি শহরকে সুন্দর করে সাজাতে প্রয়োজন জনগণের সচেতনতা। এরই অন্যতম উদাহরণ সিঙ্গাপুর সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন, জনগণ সচেতন না হলে সুন্দর শহর গড়া কঠিন। আর নগর পরিকল্পনাবিদদের দাবি, সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি কঠোর অনুশাসনের বিকল্প নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাস্তা খালি, অথচ পারাপারের জন্য সিগন্যালের অপেক্ষা করছে নগরবাসী। কেউ নিয়ম ভেঙে পার হচ্ছে না রাস্তা, আবার সড়ক বা যথাযথ ময়লা ফেলে না কেউই। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর সিঙ্গাপুরের চিত্র। ঢাকা শহরের চিত্র সিঙ্গাপুর ঠিক বিপরীত। যে যার মতো পারাপার করছে সড়ক, রাস্তা সহ আশেপাশে সব জায়গায় যেন ময়লা আবর্জনার স্তূপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর চট্টগ্রাম মহানগরের অবস্থা আরো নাজুক। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতে, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নগরবাসীর মধ্যে এই বিষয়টির বড় অভাব দেখছেন তারা। আপনি চেষ্টা করছেন, ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবেলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন। কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে। সেখানে দেখেছি এত বড় টোকিও শহর, একটা কাগজের টুকরো আমি দেখিনি। মানদণ্ডেই বলা আছে যে একটি শহরে ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নত দেশে জনসচেতনতা তৈরি একদিনে হয়নি। দেশের মানুষের অসচেতনতার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করলেন এই নগর পরিকল্পনাবিদ। আপনাকে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে। যে দেশে প্রয়োগ নাই, সেক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন মানুষ খুব সচেতনভাবে সব কিছু সচেতনতার সাথে করবে? যদি সবাইকে আপনি কঠোর অনুশাসনের সাম্যতার ভিত্তিতে পরিচালনা করেন, অবশ্যই গরিব ধনী প্রত্যেকেই নিয়ম মানবে। আর আপনি যদি সব মধ্যবিত্তরা দেখে ধনীদেরকে কোনো রকম নিয়ম করছেন, উল্টো দিকে গাড়ি চালান, তাহলে আপনি কেন মাঝে মাঝে ওটা উল্টোটা করবেন না? সমন্বয়হীনতার কারণে অনেক বছরেও সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে ওঠেনি বলে দাবি নগরের এই পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি, ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ড। খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল। বৃষ্টি হলেই কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি। মাদকের আখড়াও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমান মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন, মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও 3 মাসেই আগের অবস্থায় ফিরেছে প্যারিস খাল। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। 5 বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন নেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও 14টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনি তো মনে করেন যদি সবকিছু খোলা থাকে, সবকিছু তাহলে সকালে ভরে থাকে, আর নাহলে সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কারও ভরা লাগে, আবার গ্যাসের এই সিলিন্ডারও ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরও প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে 70 পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। 4 দিন 7 দিন পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন, এমন প্রশ্নে খোদেজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে, পরে কয় কি পানি নাই, ওষুধ মুখে দিয়ে পানিতে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মেলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে। মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
চিন্তা হয় আর সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না, আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায় এনে, মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়, কেউ কিছু করে না, কে কি করবো, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।